তখন 2010 সাল। আমি সবেমাত্র একজনের ফোনে খবর পেলাম যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পিএইচডি তে চান্স পেয়েছি। সেটা আমার কাছে স্বপ্ন পূরণের মতোই, কারণ বাবা চলে গেছেন 2007-এ। তারপর থেকে একটা ডিপ্রেশন ফেজ চলেছে আমার জীবনে, খুব মন খারাপ, অবসাদ, পড়াশোনা করতে ভালো লাগে না। এর মাঝখানেই বিয়ে হয়েছে 2009-এ, এবং আমি ওয়েট করছি নতুন কিছু শুরু করব, কাজ করব নতুন। তো তখনই এই খবরটা যে আমি আমার স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়েছি। খুব আনন্দ, নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। এই সময় আরেকটা সুখবর এলো আমার জীবনে, আমি মা হতে চলেছি। সাথে সাথে একটা প্রশংসা এবং সমালোচনা দুটোই একসাথে আমার জীবনে এসে হাজির হলো। অনেকেই আমাকে বলতে শুরু করলেন যে মা হওয়ার মতো একটা বড় ব্যাপার জীবনে যখন আসতে চলেছে, আমার পুরো ফোকাসটা সেই দিকেই রাখা উচিত। এত বড় পড়াশুনোর ঝুঁকিটা এখন কি না নিলেই নয়? তো আমার মন তখন বলছে অন্য কথা, এবং কখনো কখনো আমিও কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি, যেহেতু একটা ডিপ্রেশন ফেজ থেকে সদ্য উঠেছি তখন, যে আমি কি ঠিক করছি আমার অনাগত সন্তানের ক্ষেত্রে। তোমার জন্য আমার পিএইচডিটা করা হলো না, এটা কি তার পক্ষে খুব ভালো বা সম্মানের হবে, এবং মা হিসেবে কি এটাই আমার তাকে দেওয়ার? তখন আমি তার সঙ্গে কথা বললাম, নিজের মনে, নিজের অন্তরের সঙ্গে কথা বলে বললাম যে আমি তোমার এমন মা হব যে তোমাকে নিয়ে তার জীবনের সব স্বপ্ন পূর্ণ করবে, সব ইচ্ছে। আর আমার একটা ইচ্ছে নয়, শুধু পিএইচডি করা আমার ইচ্ছে নয়, আমার অনেক ইচ্ছে, অনেক ডানা মেলে দেওয়ার ইচ্ছে। সেই সমস্ত ডানা আমরা দুজনে একসাথে মেলবো। এবং আমার একটা স্বপ্ন ছিল যে আমি এক হাতে পিএইচডি সার্টিফিকেট আর এক হাতে আমার মেয়েকে কোলে নেব, নিয়ে একটা ছবি তুলবো। সেই ছবিটা কিন্তু আমার কাছে রয়েছে। এবং দীর্ঘ সময়ের পর আমি আমার গবেষণা শেষ করি। বক্তব্য বিষয় একটাই যে সন্তানের দোহাই দিয়ে কিন্তু স্বপ্ন পূরণটা থামিয়ে দেওয়া উচিত নয়। সেটাতে সেই বাচ্চাটার অসম্মান করা হয়, বাচ্চাটাকে মা হতে হবে এমন যে উদাহরণ তৈরি করবে সন্তানের সামনে। তো ওই শুরু আমার জীবনের কাজ করার, কাজের নেশা লেগে গেল, কাজের অভ্যেস তৈরি হয়ে গেল, এবং তারপরে একের পর এক কর্মকাণ্ডে আমি নিজেকে যুক্ত করতে থাকলাম। এবার এলো লেখালেখির সুযোগ। গবেষণাধর্মী লেখা তো আলাদা, প্রবন্ধ লিখেছি অজস্র, রবীন্দ্রনাথ বিষয়ে গবেষণামূলক প্রবন্ধ লেখা চলছে, সেমিনার যাচ্ছি, পড়াশোনা করছি। তার সঙ্গে সঙ্গে হঠাৎ মনে হলো যে যেমন করে ছোটবেলায় গল্প লিখতাম, নাটক লিখতাম, কবিতা লিখতাম, সেই দিনগুলো আবার ফিরে পেলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। বোন হাতে একটা মোবাইল এনে দিল, এবং মোবাইলে বাংলা টাইপ করে লিখে ফেললাম একটা ছোট্ট গল্প, এবং পৌঁছে গেল সেই গল্প একটি অনলাইন মিডিয়ার মারফত অনেক পাঠকের কাছে। এইরকম একটা তাগিদ থেকে লেখা শুরু করলাম, এবং মোবাইলটা হাতে নিতাম পথে ঘাটে, রান্না করতে করতে, মেয়েকে ঘুম পাড়ানোর অবসরে, যখন যতটুকু অবসর পেয়েছি শব্দ ভ্রমর উড়িয়ে দিয়েছি নিজের চারপাশে। এবং শব্দগুলো যেন এক একটা প্রতিজ্ঞার মতো আমি টাইপ করতে শুরু করেছি, এবং মনে হয়েছে যে আমার এই লেখাগুলো যদি একটা মেয়েরও মন বদলাতে সাহায্য করে, তাহলেও আমার জীবনটা সার্থক হবে। তো তারপরে গল্প লিখতে লিখতে অনেক রকমের অফার পেতে শুরু করলাম লেখার, সংকলনে লিখছি। তখন আমরা 5 জন লেখিকা একসঙ্গে যুক্ত হলাম, গল্প ক্যাফে তৈরি হলো, এবং 5 জন মিলে আমরা সেলফ ফিনান্সিং এ একটা বই করলাম বিভা পাবলিকেশন থেকে, গল্প ক্যাফে। এবং সেখানে 5 জনের মোট 20টা গল্প প্রকাশিত হলো। গল্পগুলো মানুষজনের খুব ভালো লাগলো, এবং আমরা যে রয়্যালটি পেলাম, দেখলাম যে আমাদের ওই সেলফ ফিনান্সিং এর টাকাটা উঠে এলো। এটা কিন্তু মানে আমাদের এই কর্মকাণ্ডে একটা মানে বেশ বিজয়ীর পালক। তো তখন আর পিছন ফিরে তাকাতে হয়নি। এরপরে বিভিন্ন প্রকাশক এগিয়ে এলেন গল্পের বই তৈরি করবেন বলে। তো প্রথম লিখেছিলাম কথা নদীর কূলে, তারপরে লেডি স্পেশাল এলো। এমনি করে করে আজ আমার ঝুলিতে 10টি একক বই, এবং আরো অনেক সংকলনে তো লেখালেখি চলছেই। তো লেখার পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে, এবং পাঠকেরা প্রশংসা করেন। ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ, এই সমস্ত নিয়ে লিখছি। এবং লিখতে লিখতে হঠাৎ মনে হলো আরেকটু পড়াশুনো করি। তখন করে ফেললাম পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কাউন্সিলিং এ, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এ। এখন আমি একজন কাউন্সিলর। অনেকের নিজের মনের সাথে সাথে অনেকের মন ভালো করার চেষ্টা করি, এবং ছোটদের নিয়ে কাজ করতে করতে একটা দল তৈরি হলো আমাদের, কিচিরমিচির। আমরা এখন বিভিন্ন জায়গায় কল শোতে যাই। শুধু কিচিরমিচির কেন মনে মনে আনন্দ করবে, তাদের মায়েরা নয় কেন?
কেন? তো কিচিরমিচিরের মায়েদের নিয়ে তৈরি হলো আমাদের হইচই দল, এবং হইচই দল অনেক রকম স্ট্রিট শো করি আমরা, একসাথে সোশ্যাল ওয়ার্ক করি, এবং বর্তমানে আমরা হাওড়া বোটানিক্যাল গার্ডেন এলাকায় খুলে ফেলেছি একটা মহিলা থিয়েটারের দল। সেখানে মেয়েরা নিজেদের কথা বলতে পারবে, নিজেদের কথা বলার একটা প্ল্যাটফর্ম পাবে। তো এই রকম ভাবে বিভিন্ন রকম কাজকর্ম করতে করতে জীবন এগিয়ে চলেছে। একটা কথাই বলার, যে ব্যস্ত মায়েরা কখনো এমন কথা ভাববেন না যে সন্তানের ভাগে কিছু ফাঁকি পড়ে গেল, কিছু ফাঁক রয়ে গেল, একদমই নয়। আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। আমি নিজের জীবন দিয়ে এটা উপলব্ধি করেছি। আমার মেয়ে এখন ক্লাস 8-এ পড়ে, এবং ওকে একদিনও বলতে হয় না যে পড়তে বস, ও নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। ও একটা উড়াল ডানার পাখি, আমিও একটা উড়াল ডানার পাখি। তো আমার মনে হয় যে মায়েরাও যে স্বপ্ন দেখতে পারে এই কথাটা মায়েরা ভুলে যায়, এবং অনেক মেয়ে বিয়ের পরে মনে করে যে আমার আর স্বপ্ন দেখার অধিকার নেই, ইচ্ছে নেই, ইচ্ছে থাকে না। তো সেই ব্যাপারটা না ভেবে দুজনে একসাথে যদি ডানাগুলো মেলে দেওয়া যায়, তাহলে কিন্তু জীবনটা অনেক সহজ ও সুন্দর হবে। তো রইলো আমার আমার পদবি আমার কাছে, আমার স্বপ্ন আমার কাছে, আমার ইচ্ছে আমার কাছে, আমার গল্প, আমার কবিতা, আমার লেখাপড়া, আমার যা কিছু ভালো লাগা সবকিছু নিয়েই আমি সন্তানের কাছে উদাহরণ হব। সেভাবেই এগিয়ে চলেছি, এবং আমার কিচিরমিচির, হইচই, থিয়েটার দল, কাউন্সিলিং, রান্না, আমার একটি গপাগপ নামে ক্লাউড কিচেনও আছে, ইচ্ছে মতো রান্না করি। বলতে পারো যে যেটা ইচ্ছে হয়, যখন যা ভালো লাগে তাই করি। এইভাবেই এগিয়ে যাচ্ছে আমার জীবন, এবং কখনো কখনো ম্যাজিক মনে হয়, কিন্তু এই ম্যাজিকটা আমি নিজেই তৈরি করেছি। আমাদের সবার মধ্যে এই ম্যাজিক তৈরি করার ক্ষমতা আছে। সকলের জন্য শুভেচ্ছা, যে প্রত্যেকে নিজের অন্তরের ম্যাজিকটাকে অনুভব করো, এবং নিজের ইচ্ছে মতো জীবনটাকে উপভোগ করো, এগিয়ে নিয়ে যাও।